আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আপডেট অ্যাকাউন্টিং কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, সুস্বাগতম। তো আমরা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আমাদের ওপেনিং স্পিচের মাধ্যমে আমরা অনেক আগেই যুক্ত হয়েছি। তো দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা আমাদের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো পর্যায়ক্রমে আমরা সকল ইয়ারের সকল ভিডিও নিয়ে হাজির হব। তো এ পর্যায়ে আজকে আমরা প্রথমেই বিবিএ প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স ক্লাসটি দিয়ে আমরা শুরু করছি। তো আজকে আমরা যে ক্লাসটি নিব সেটি হচ্ছে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স। প্রিন্সিপালস অফ ফাইন্যান্স ফর বিবিএ ফার্স্ট ইয়ার। তো এটার আমরা আজকে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিনান্সের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থেকে জেনারেলি কোশ্চেন এসেই থাকে প্রতি বছর, এবং এটা আমাদের সকলের জানাটাও অনেক গুরুত্বপূর্ণ। তো একটা জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে যে বর্তমানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে বোর্ড রিপিট কোশ্চেন খুব কম আসে। আমাদের বেসিক লেভেলটা যদি স্ট্রং না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব না। তো আপডেট অ্যাকাউন্টিং কেয়ার শুধুমাত্র ছাত্রছাত্রীদের পাশ করানোর জন্য পড়াশোনা করে না, আপডেট অ্যাকাউন্টিং কেয়ার স্টুডেন্টদেরকে তাদের ডিপার্টমেন্টে প্লেস করানোর জন্য পড়াশোনা করায়। তো তোমরা যদি কখনো ফরিদপুরে এসে থাকো আমাদের প্রোফাইল জানতে পারবে, এবং তোমরা ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল গ্রুপের মাধ্যমেও তোমরা সব কিছু জানতে পারবে। তো একটাই কথা, আমি তোমাদের এই ভিডিও বা অনলাইন ক্লাসের মাধ্যমেই আমি তোমাদের সবাইকে অনেক ভালো ফলাফল যাতে করতে পারো সেদিকে সামগ্রিক নির্দেশনা দিয়ে থাকবো। এজন্য কোনো কিছু শেখার সময় ভাবা যাবে না যে এটা পরীক্ষায় আসতেই হবে। তোমাদের শিখতে হবে, প্রত্যেকটা বেসিক ক্লিয়ার করতে হবে, যাতে যে কোনো ধরনের কোশ্চেন আসলে যে কোনোভাবে তোমরা পরীক্ষায় আনসার করে আসতে পারো। তো আমরা আজকে শর্ট টার্ম ফাইন্যান্সিং নিয়ে শুরু করব। শর্ট টার্ম ফাইন্যান্সিং। তো এ পর্যায়ে আমরা সূত্র দিয়ে আলোচনা শুরু করছি। কস্ট অফ ট্রেড ক্রেডিট, কেটিসি, এটাকে বলে ব্যবসায়ী ঋণের ব্যয়। তার মধ্যে তোমাকে 1 মিনিট একটু জেনে রাখা ভালো যে শর্ট টার্ম ফাইন্যান্সিংটা কী। স্বল্প মেয়াদী অর্থসংস্থান, সাধারণত 1 বছর সময়ের মধ্যে বা 1 বছর সময়কালের জন্য যে অর্থসংস্থানটা করা হয় সেটাকে শর্ট টার্ম ফাইন্যান্সিং বলে। এটা প্রতিষ্ঠানের চলতি মূলধনের যোগান দিয়ে থাকে। তো এই কস্ট অফ ট্রেড ক্রেডিট হচ্ছে ব্যবসায়ী ঋণের ব্যয়। আসলে ব্যবসায়ী ঋণের ব্যয় বলতে যেটাকে আমরা বুঝে থাকি, আমরা আমাদের ব্যবসায়িক পরিমণ্ডলে আমাদের প্রতিনিয়ত আমাদের পণ্যদ্রব্য কেনাবেচা করতে হয়। তো পণ্য অনেক সময় নগদেও কেনা যায়, অনেক সময় বাকিতেও কেনা যায়। যখন কোনো প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানের নিকট থেকে বাকিতে পণ্য ক্রয় করে তখন সেটাকে ব্যবসায়ীর ভাষায় কস্ট অফ ট্রেড ক্রেডিট বা ট্রেড ক্রেডিট বলা হয়। আর এই ট্রেড ক্রেডিটের ব্যয়কেই কস্ট অফ ট্রেড ক্রেডিট বলা হয়, মানে ব্যবসায় ঋণের ব্যয়। তো ব্যবসায় ঋণটা কি? ধরো আমার এখন আমার প্রতিষ্ঠানের জন্য 100 বস্তা চিনি লাগবে। এখন এই 100 বস্তা চিনি কেনার জন্য আমার যে টাকাটা দরকার, 100 বস্তা চিনি কেনার জন্য আমার যে টাকাটা দরকার, এই টাকাটা আমার কাছে নেই। এখন ধরি বাজারের চিনির প্রতি বস্তার মূল্য 5,000 টাকা। তাহলে 100 বস্তা চিনি কেনার জন্য আমাকে 100 গুণ 5,000 এই পরিমাণ টাকা আমার লাগবে, কিন্তু তোমার কাছে কোনো টাকা নেই। তো তুমি চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান বা চিনি সরবরাহকারীর নিকট যোগাযোগ করলে যে আমার চিনি লাগবে কিন্তু আমার কাছে টাকা নেই। তো সেক্ষেত্রে চিনি উৎপাদনকারী তোমাকে একটা কন্ডিশন দিয়ে দিল যে ঠিক আছে, আপনি চিনি আমার কাছ থেকে বাকিতে নিতে পারবেন, তবে আপনার দাম পড়বে 5,100 টাকা করে। তাহলে 100 গুণ 5,100 তোমাকে এখন এই পরিমাণ টাকা দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে গুণ করি তাহলে হচ্ছে 5 × 5, 3 × 5টা শূন্য। তাহলে এখানে লাগতো আমার 5 লক্ষ টাকা, কিন্তু এখানে এখন আমার লাগবে 5,10,000 টাকা।
তো আমার কিন্তু 10,000 টাকা বেশি লাগতেছে। তখন তুমি ব্যবসায়ীকে বলতে পারো বা একটা আবেদন জানাতে পারো যে কি ভাইয়া, বা যেভাবে আমরা সম্বোধন করি, যে আসলে আপনি আমার থেকে কেন 10,000 টাকা বেশি নেবেন, আমার কাছ থেকে তো আপনি 5 লাখ টাকা নিলেই পারেন। তখন সে তোমার প্রতি সহানুভূতিশীল হয়ে তোমাকে একটা কন্ডিশন দিতে পারে। কন্ডিশনটা কি? যে আচ্ছা যাও, তুমি যদি আগামী 10 দিনের মধ্যে টাকাটা দিতে পারো তাহলে তোমার কাছ থেকে আমি অতিরিক্ত 10,000 টাকা নিব না, তোমাকে আমি 5 লাখ টাকা দিলে আমি নিব, কিন্তু তোমাকে এটা আগামী 10 দিনের মধ্যে দিতে হবে। কিন্তু তুমি যদি 10 দিন ক্রস করে ফেলো তাহলে কিন্তু তোমাকে 5,10,000 টাকাই দিতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে ব্যবসায় ঋণের ব্যয়টা কি? দেখো, তুমি যদি সময়ের মধ্যে টাকাটা দিতে পারতে তাহলে কিন্তু তোমাকে 5 লক্ষ টাকা দিলেই হয়ে যেত, কিন্তু তুমি সময়ের বাইরে যে টাকা দেওয়াতে তোমার 5 লক্ষর জায়গায় 5,10,000 টাকা দিতে হচ্ছে। এই 10,000 টাকাই হচ্ছে ব্যবসায় ঋণের ব্যয়, যেটাকে ইংলিশে বলে কস্ট অফ ট্রেড ক্রেডিট। অর্থাৎ ব্যবসায়ী যদি বাট্টার সুযোগ গ্রহণ করতে পারে তাহলে ব্যবসায় ঋণের কোনো ব্যয় হয় না, কিন্তু ব্যবসায়ী যদি বাট্টার সময়কালের মধ্যে টাকা পরিশোধ করতে না পারে তাহলে ব্যবসায় ঋণের একটা ব্যয়ের উদ্ভব হয়ে থাকে, আর এটাকেই আমাদের ফাইন্যান্সে বলে কস্ট অফ ট্রেড ক্রেডিট। তো আমরা এখন হয়তো সকলেই বুঝতে পেরেছি যে আমরা নগদে টাকা মানে নগদ টাকা দিয়ে আমরা যখন কোনো পণ্য ক্রয় করি তখন আমাদের যে খরচটা হয় বাট্টার সময়কালের মধ্যে টাকা দিতে পারলেও ঠিক একই খরচ হয়, কিন্তু বাট্টার সময়কালের বাইরে টাকা দিলেই তখন আমাদের ব্যয়টার পরিমাণ বেড়ে যায়, যেটাই কস্ট অফ ট্রেড ক্রেডিট। তো এক্ষেত্রে আমরা সূত্রটা দেখব। এখানে একটা কথা বলে রাখা ভালো, বিভিন্ন বইতে সূত্র বিভিন্নভাবে আসে, আমি আমার মতো করে সূত্রগুলো দিয়ে থাকব। আমার এই সূত্রগুলো বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন বই থেকে কালেক্ট করা, এবং এখানে আমার অনেক রিসার্চেবল জিনিস আছে। তো তোমরা এখানে জিনিসগুলো দেখলে সব কিছু কিন্তু বইয়ের সাথে মেলাতে পারবে না। আমাদের প্রথম কাজ হচ্ছে পরীক্ষায় ভালো ফলাফল করা, তারপরের কাজ হচ্ছে আমাদের বেসিকটাকে স্ট্রং করা। তো যদিও জিনিসটা উল্টে গেল, কারণ আসল কথাটা হওয়ার কথা ছিল বেসিক স্ট্রং দেন ভালো ফলাফল, কিন্তু আমার কাছে একটু উল্টা। আমরা পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য জিনিসটাকে আগে আত্মস্থ করব, দেন আমরা বেসিকটাও ক্লিয়ার করব। আর এইটা করতে গেলে মানে শর্টকাট টেকনিকের মাধ্যমে আগাইলে তোমাদের বেসিক এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। আর বেসিক ক্লিয়ার করার জন্য যতটুকু বক্তব্য দরকার ততটুকু আমি দিব, তবে বেশি পড়াশোনার জন্য ব্যস্ত না হয়ে আমি যে কথাগুলো বলবো এইগুলো যদি তুমি শুনতে পারো তাহলে তোমার আরও বেশি কাজ হবে। তো চলে আসি আমরা সূত্রে। KTC equal CDR divided 100 minus CDR into 360 divided CP minus DP into 100। আমি আবার একটু বলছি, KTC এখানে কেটা একটু বড় করে লিখতে হবে আর টিসিটা একটু ছোট করে লিখতে হবে, ঠিক আছে? সমান CDR divided 100 minus CDR into 360 divided CP minus DP into 100। CP থেকে DP বাদ 100 দ্বারা গুণ। এ পর্যায়ে আমরা চলে যাব এর হেয়ারে। CDR এর পূর্ণরূপ হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট, সিপি ক্রেডিট পিরিয়ড, ডিপি ডিসকাউন্ট পিরিয়ড। আমি আবার একটু বলছি, সিডিআর সমান ক্যাশ ডিসকাউন্ট রেট, সিপি সমান ক্রেডিট পিরিয়ড, ডিপি সমান ডিসকাউন্ট পিরিয়ড। তো এটা হচ্ছে তোমাদের মূল নাম। এখন আমি বলছিলাম যে আমি তোমাদের শর্টকাট দেব, শর্টকাটটা শুনে নাও। সিডিআরের তুমি মনে রাখবা সবচেয়ে ছোট মান, সবচেয়ে ছোট মান। সিপি, সিপি হচ্ছে সবচেয়ে বড় মান। আর ডিপি বুঝতেই পারছো, ছোট এবং বড় যদি হয় তো মাঝখানেটা মধ্যম মান। তাহলে সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট, সিপি ক্রেডিট পিরিয়ড, ডিপি
ডিসকাউন্ট পিরিয়ড। তো সিডিআর হচ্ছে আমাদের এই অঙ্কগুলো করতে হয় একটা কন্ডিশন থেকে। এরকম কন্ডিশন থাকে 210 নেট 30। এর অর্থ হলো 10 দিনের মধ্যে, ওই যে বলেছিলাম 10 দিনের মধ্যে টাকা দিলে টাকা কম নেবে, আসলে তো ওরকম টাকার কথা বলা থাকে না, আসলে পার্সেন্টের কথা উল্লেখ থাকে। 210 মানে হচ্ছে 10 দিনের মধ্যে টাকা দিলে 2% বার্তা পাওয়া যাবে, 30 দিনের মধ্যে টাকা দিতেই হবে। 10 দিনের মধ্যে টাকা দিলে 2% বার্তা পাওয়া যাবে, 30 দিনের মধ্যে টাকা অবশ্যই পরিশোধ করতে হবে। তো এখন দেখো এখান থেকে যদি আমরা সিডিআর, সিপি, ডিপি চিনতে যাই, আসলে এই নামগুলো দিয়ে তুমি সবসময় ট্রেস করতে পারবা না, এগুলো তোমার বেসিকটা জানার জন্য, আর এটা হচ্ছে তোমার পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য। ইংলিশটা হচ্ছে তোমার মূল বেসিক অরিজিনাল জিনিস, আর এটা তোমার পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য। তো 210 নেট 30, তাহলে এই 210 আর 30 এর মধ্যে ছোটকে অবশ্যই 2, তাহলে 2 যদি ছোট হয় তাহলে 2 হচ্ছে সিডিআর এর মান। তারপরে কে সবচেয়ে বড় কে? অবশ্যই 30, তাহলে 30কে 30 হচ্ছে সিপির মান। তো আমরা যদি লিখি সিডিআর হচ্ছে 2 আর সিপি হচ্ছে কি 30, তাহলে মাঝামাঝি মান কোনটা আছে? 10। অবশ্যই 10 হচ্ছে এই তিনজনের মধ্যে মধ্যম মান। তো আমরা তাহলে অবশ্যই বুঝে গেলাম যে সিডিআর হচ্ছে 2, সিপি হচ্ছে 30 এবং ডিপি হচ্ছে 10। তো এই পর্যায়ে তাহলে একটা অঙ্ক করা যাক। আমরা একটা অঙ্ক দেখি, পজ করে দাও। আমি EXP1 যখন দিব তখন বুঝতে হবে এটা এক্সট্রা প্রবলেম 1। আমি এরকম কিছু প্রবলেম সবসময় নিজে থেকে তৈরি করে দেব, এটা তোমাদের বেসমেন্টকে অনেক স্ট্রং করবে। তো এক্সট্রা প্রবলেম 1-এ আমরা একটা অঙ্ক করতে যাচ্ছি এখন। 210 নেট 30, এরকম কন্ডিশন যখনই থাকবে তখনই তোমাকে বুঝতে হবে যে তুমি ট্রেড ক্রেডিট করছো, তোমাকে ট্রেড ক্রেডিটের মাধ্যমে অ্যান্সারটা দিতে হবে। আমরা এখন সলিউশনে চলে যাব। ক্যালকুলেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট, ক্যালকুলেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট, এটাকে সংক্ষেপে বললে বলা হবে কেটিসি। আর আমাদের কিন্তু পড়াশোনা স্টাইলের কোনো ঘাটতি করা যাবে না। আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট বলেছি, এভাবে হেডলাইন দেব, নিচে একটা আন্ডারলাইন করব। এবার আমরা লিখব উই নো কেটিসি সমান সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর ইন্টু 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি ইন্টু 100। তো যেহেতু আমাদের এটা প্রথম ক্লাস, তোমাদের সাথে অনেক বেসিক ব্যাপারে কিছু কথা আমাকে বলতেই হচ্ছে সঙ্গত কারণে। আমাদের ফাইন্যান্সের সবচেয়ে বড় কাজ হলো সূত্র ধরা, মনে রাখতে হবে। কী বলো তো? সূত্র ধরা। এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে হেয়ার রেডি করা। হেয়ার, প্রথম কাজ হচ্ছে সূত্র ধরা, দ্বিতীয় কাজ হচ্ছে হেয়ার রেডি করা। তো হেয়ারটা যদি আমি করতে পারি তো অঙ্ক কোনো ব্যাপারই না। হেয়ার হচ্ছে আমার এই সূত্রের এই যে এলিমেন্টসগুলো আছে, এই মানগুলো আমাদের এখানে ট্রেস করে বসানো, সিডিআর, সিপি, ডিপি। এবার সিডিআর দেখো 2, 10 আর 30। সিডিআর আমরা কি বলেছি? সিডিআর আমরা বলেছি যে যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে সিডিআর, তাহলে সিডিআর হচ্ছে 2। সিপি বলেছি সবচেয়ে বড়, সবচেয়ে বড় কত? 30। তারপরে ডিপি, ডিপি হচ্ছে মাঝামাঝি মান, কত? 10। তো এবার যে আমরা মান বসাই 200 মাইনাস 2 ইন্টু 360, সিপি হচ্ছে 30, ডিপি হচ্ছে 10 ইন্টু 100। তো এখন আমাদেরকে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করার সময় আমি সবাইকেই বলবো একটু ক্যালকুলেটর নিয়ে বসতে। তো সেক্ষেত্রে আমরা যদি এখন এটাকে ম্যানুয়ালি ক্যালকুলেশন করি, 100 থেকে 2 গেলে 98, 360, 20। তো এ পর্যায়ে আমরা ক্যালকুলেশনটা করি। আমরা 2কে যদি 98 দ্বারা ভাগ করি তাহলে 0.02
0.020408। এখানে 6 ডিজিট নিলেই হবে, অঙ্কের মধ্যে 6 ডিজিট নিলেই হবে। আর 360কে আমরা যদি 20 দ্বারা ভাগ করি তাহলে হয় 18। তো এখন আমরা যদি এটাকে গুণ করি 0.020408, তো আমাদের আসে 0.3673 ইন্টু 100। তো আমরা যদি 100 দ্বারা গুণ করি 36.73%। আর আমাদের মেইন উত্তরে 2 ডিজিট রাখলেই হবে, পয়েন্টের পরে 2 ডিজিট রাখলেই হবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের একটা ট্রিক্স দিয়ে দিই প্রথম দিনেই। যে কোনো সূত্র তুমি অঙ্ক শুরু করার পূর্বে এই সূত্রটা আগে 5 বার লিখে নেবে। তো তুমি এটা তোমাকে সূত্র দেখালাম, একটা অঙ্ক সেটআপ দেখালাম, এখন আমি তোমাকে কিছু HW দিয়ে দেবো এবং আমাদের এই ধারাবাহিক ক্লাসগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। আর যদি তুমি HW না করো তোমার আমার ভিডিও দেখার দরকার নাই ভাই, কোনো কাজ হবে না, কোনোই কাজ হবে না বলে দিলাম। কিন্তু তোমরা যদি রেগুলার আমার ভিডিওগুলো দেখো এবং HWগুলো করে ভিডিওগুলো দেখো, তুমি HW করোনি কিন্তু তুমি ভিডিও দেখছো, তোমার কোনো কাজ হবে না। তো আমাদের কি করতে হবে, যদি আমরা আমাদের ঘরে বসে আমরা অনার্সটাকে কমপ্লিট করতে চাই, ঘরে বসে আমরা আমাদের মাস্টার্সটা কমপ্লিট করতে চাই, আমরা আমাদের জবের পাশাপাশি আমরা কাজ করতে চাই, অনার্সটা কমপ্লিট করতে চাই, তো আমাদের কি করতে হবে, আমাদের প্ল্যাটফর্মে আমি যেভাবে বলবো তোমাকে সেভাবে আগাইতে হবে। সেইভাবে আগাইলে তুমি ঘরে বসেই অনেক ভালো একটা পারফরমেন্স করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা কি পরামর্শ দিচ্ছি তোমাকে, এই যে সূত্রটা আজকে তোমাকে দেওয়া হলো, এটা পরপর 5 থেকে 7 বার লিখবে, দেখে দেখে লিখবে তুমি, এটা তুমি দেখে দেখেই লিখবে। লেখার পরে তারপর তুমি এই অঙ্কটা করলা, এই অঙ্কটা আবার পরপর 2 বার করবা। মনে রাখবা পড়াশোনা তোমারই করতে হবে, পরীক্ষার হলে তোমাকেই যেতে হবে, আমি শুধু তোমাকে একটু টিপস দিয়ে দেবো। তাহলে সূত্র লিখতে হবে 5 থেকে 7 বার, এই অঙ্কটা করতে হবে তোমাকে মিনিমাম 2 বার। এরপরে আমি যে অঙ্কগুলো দিয়ে দিচ্ছি এই অঙ্কগুলো তুমি অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে এবং আমি নেক্সট ক্লাসে এর উত্তরগুলো বলে দিব এবং তোমরা দেখবে যে তোমরা খাতায় যা করেছো তার সাথে উত্তর মিলল কিনা। আর এরকম তুমি মোটামুটি 5টা 7টা ভিডিও পরে আমি একটা সলভ ক্লাস দিব। তো উত্তর তোমার মিললে তো মিলেই গেছে, আর যদি না মেলে কেন তোমার অঙ্কের উত্তরটা মেলে নাই, আমরা লাইভ ক্লাসে আসব, তখন তুমি সরাসরি আমাকে কোশ্চেন করার সুযোগ পাবে। কারণ রেকর্ড ভিডিওতে তুমি শুধু দেখতেই পাবে, আমাকে তো কিছু বলতে পারবে না। তো এই জন্য আমরা একটা নির্দিষ্ট শিডিউল অনুযায়ী আমরা লাইভ ক্লাসে আসব, তখন তোমরা বলবা যে আমার লেকচার 1-এর অমুক দিনের অমুক HWর অমুক একটা অঙ্কের উত্তর আমার মেলে নাই স্যার, এটা আমাকে একটু সমাধান করে দেন। তখন আমি সলভ ক্লাসগুলোর মাধ্যমে আমি তোমাদের সলভ করে দেব। তো তোমরা যতই ভাবো তোমরা ভিডিও এটা 1 ওয়ে কমিউনিকেশন, কখনোই না। তোমরা অবশ্যই আমার সাথে কানেক্টেড আসো, কারণ অন্যদের মতো আমি তোমাদের শুধু ভিডিও দিয়ে ছেড়ে দেবো না, আমি তোমাদের সাথে সলভ ক্লাসেও অংশগ্রহণ করব। তো আমরা এখন HWগুলো নিয়ে নিই। তো তোমাকে 4টা প্রবলেম আমি HW দিয়ে দিলাম। এই 4টা প্রবলেমের যে আনসার এটা নেক্সট ক্লাসে তুমি পাবে এবং এই 4টা অঙ্ক তুমি আগে খাতায় করবে, তারপরে আমি যখন ভিডিওতে বলে দেবো প্রথমে বলে দেবো যে আমাদের উত্তরটা কী ছিল। তো সেই মাফিক তোমরা মিলিয়ে নিবে। তবে যেটা যেটা না মিলবে লাইভ ক্লাসের জন্য একটা নোট খাতা বানাবে, যে লাইভ ক্লাসে তুমি কী বলতে চাও, সেই নোট খাতায় তুমি সব কিছু নোট করে রাখবে এবং তখন তুমি সেখান থেকে প্রশ্ন করে আমার কাছ থেকে সমাধান করে নিতে হবে। তো আজ এ পর্যন্ত আমাদের লেকচার 1, এর পরবর্তীতে দেখা হবে লেকচার 2-তে। ধন্যবাদ সবাইকে।